climate change is a scam. সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে বলেছেন, ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য বিগেস্ট কন জব এভার পারপিচুয়েটেড, ইটস এ স্ক্যাম। This climate change, it's the greatest con job ever perpetrated on the world. এছাড়াও একবার তিনি টুইট করেছিলেন যে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এর পুরো ব্যাপারটাই আসলে চীনের তৈরি করা একটা ফন্দি, এটা আসলে টাকা কামানোর ধান্দা। এছাড়াও একবার তিনি বলেছিলেন যে এই পুরো ক্লাইমেট চেঞ্জের বিষয়টাই একটি ধাপ্পা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ক্লাইমেট চেঞ্জে বিশ্বাস করে না। এখন বিশ্ব মানচিত্রে যখন এত বড় একজন নেতা তিনি যখন ক্লাইমেট চেঞ্জকে বলেন যে এটা একটা হোক্স, এটা একটা স্ক্যাম, আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই ধারণা তৈরি হতে পারে যে আসলে কি ক্লাইমেট চেঞ্জ একটা কনস্পিরেসি থিওরি, আসলে কি ক্লাইমেট চেঞ্জ সত্যি। আমরা আসলে একটু দেখার চেষ্টা করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে গবেষকরা কি বলছে, বিজ্ঞানীরা কি বলছে এবং এর পেছনে সত্য কতটুকু, ক্লাইমেট চেঞ্জ আসলেই কি কোনো স্ক্যাম কিনা, নাকি ক্লাইমেট চেঞ্জ আসলে সত্য একটা ঘটনা। প্রথমেই বোঝার চেষ্টা করি এই জলবায়ু পরিবর্তন জিনিসটা আসলে কি। এক দুই দিনে তাপমাত্রা বেশি কম হওয়া বা এক দুই দিন একটু বেশি শীত পড়া এর সঙ্গে কিন্তু জলবায়ু পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। জলবায়ু পরিবর্তন হচ্ছে একটি দীর্ঘমেয়াদে মৌসুমের বিভিন্ন যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেটির উপর যখন ইম্প্যাক্ট পড়ে তখন আমরা সেটাকে জলবায়ু পরিবর্তন বলি। আমরা যদি এরকম একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে ধরা যাক আপনি শীতকালে গায়ে কম্বল দিলেন, আপনার আরাম লাগলো শীতের থেকে। এরপর আমরা যদি সেই কম্বলের উপর আরেকটা কম্বল চাপানো শুরু করি, আরেকটা কম্বল চাপানো শুরু করি, তখন কিন্তু আর আপনার আরাম লাগবে না, তখন আপনার আবার ধীরে ধীরে গরম লাগা তৈরি হবে, আপনার আবার অস্বস্তি তৈরি হবে। ঠিক একইভাবে আমাদের পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের একটা কম্বল রয়েছে। এখন আমরা আমাদের কলকারখানার ধোঁয়া, আমাদের গাড়ি থেকে নির্গত ধোঁয়া বা আমাদের আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের কারণে এই যে চারপাশে কম্বলটা রয়েছে পৃথিবীর চারপাশে, সেখানে আরও বেশি হিট আটকে যাচ্ছে, অর্থাৎ তাপ আটকে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের পৃথিবীর যে স্বাভাবিক যে উষ্ণতা, সেই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। গার্ডিয়ানের একটা রিপোর্টকে আমরা যদি ফলো করি তাহলে দেখা যায় যে প্রি ইন্ডাস্ট্রিয়াল যে টাইমটা রয়েছে, অর্থাৎ শিল্প বিপ্লবের আগের সময়টা থেকে এখন কিন্তু গড় তাপমাত্রা 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এখন আপনাদের মনে হতে পারে যে 1 ডিগ্রি সেলসিয়াস এটা কি খুব বেশি তাপমাত্রা বৃদ্ধি? একটা জিনিস মনে রাখেন, আপনার শরীরের টেম্পারেচার মাত্র 1 ডিগ্রি বাড়ার কারণেই আমরা কিন্তু 99 থেকে 100 হলেই বলি যে তোমার জ্বর এসেছে। তাহলে আমাদের পৃথিবীতেও কিন্তু এরকম একটা জ্বর এসেছে এই 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে। এবং এর ফলে কি হয়েছে, বিভিন্ন জায়গায় হাজার হাজার ডেটা পয়েন্টে আমরা দেখতে পেরেছি যে সমুদ্রের যে গড় উষ্ণতা সেটা বৃদ্ধি পেয়েছে, আমাদের যে উত্তর মেরুতে যে বরফ রয়েছে সেটা গলেছে এবং আমাদের সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা সেই উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। সুতরাং অলরেডি কিন্তু এভিডেন্ট যে আমাদের পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের অ্যাক্টিভিটির কারণেই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং এই উষ্ণতা বৃদ্ধির জন্য ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো, সেই প্রভাবগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। অনেকেই বলেন যে আবহাওয়া তো আগেও পরিবর্তন হতো, আইস এজ এসেছিল, শেষ হয়ে গিয়েছে, তাহলে এখন আর নতুন কি? আসলে আগে যে পরিবর্তনটা হতো সেটা হতে কয়েক হাজার বছর সময় লাগতো, আর এখন পরিবর্তনগুলো এত বেশি র্যাপিডলি হচ্ছে। গত 1 থেকে 1.5 শতকে আমরা যে পরিমাণ পরিবর্তন দেখতে পাচ্ছি সেই পরিবর্তন কিন্তু একেবারেই আনপ্রেসিডেন্টেড। এটা অনেকটা এই উদাহরণ দিয়ে বোঝানো যায় যে পানির পাত্রে একটা ব্যাংকে ছেড়ে দিয়ে যখন পানির পাত্রকে গরম করা হয় তখন একদম উত্তপ্ত অবস্থায় পৌঁছে যাওয়া পর্যন্ত কিন্তু ব্যাংকটা বুঝতে পারে না যে তার আশেপাশের পরিবেশ কতটা গরম হয়ে উঠেছে। ঠিক একইভাবে গত 1 থেকে 1.5 শতকে আমরা যেইভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়িয়েছি এবং এর ফলে পরিবর্তনটুকু জলবায়ুর ক্ষেত্রে যতটুকু হচ্ছে সেই পরিবর্তনের কারণে এখন আমরা একেবারে ফুটন্ত অবস্থায় এসে পৌঁছেছি এবং এই কারণেই আমরা চারপাশে এত বড় বড় পরিবর্তনকে দেখতে পাই। এবার একটু বাস্তব উদাহরণ দিয়ে দেখি। ধরা যাক জলবায়ু পরিবর্তন আসলে সত্য না, তাহলে গত 1 থেকে 1.5 শতকে আমরা কেন প্রায় উষ্ণতার যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডগুলো ভাঙতে দেখি। 2016 সাল ছিল রেকর্ডেড ইয়ারের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণ বছর। এরপর এই রেকর্ডটা 2019 সালে ভাঙে, আবার সেই রেকর্ডটা 2020 সালে ভাঙে,
আমরা কিন্তু ইউরোপ আমেরিকাতে এখন প্রতি বছরই দেখতে পাই যে গ্রীষ্মকালে সর্বোচ্চ উষ্ণতম দিনের রেকর্ড প্রতি বছরই ভাঙছে। এই বছর মধ্যপ্রাচ্যে উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়েছিল। সুতরাং এই সবকিছু আসলে শুধুমাত্র একটি কাকতালীয় ব্যাপার না, এর পেছনে অবশ্যই মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে যে ইউরোপ আমেরিকাতে না হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশে এর প্রভাব কি? বাংলাদেশের প্রভাব কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় দেখতে পাই, প্রতি বছর দেখতে পাই। আমাদের দেশে মুরব্বীরা কিন্তু বলে যে আগে এত বেশি গরম পড়তো না, ঢাকা শহরে যে অসহ্য গরম পড়ে সেই অসহ্য রকমের গরম পড়তো না। আগে শীতকাল কিন্তু আরো প্রলম্বিত ছিল, আরো অনেক বেশি দিন শীত পাওয়া যেত, এখন কিন্তু সেটা পাওয়া যায় না। এবং এটা শুধুমাত্র আমাদের স্মৃতির থেকে আমরা বলছি তা কিন্তু না। প্লস ওয়ান জার্নালে আমরা একটা রিসার্চ পেপার পাই যেখানে 1949 থেকে 2013 সাল পর্যন্ত টেম্পারেচার এবং রেইনফলের ডেটা নিয়ে গবেষণা করা হয়, এবং সেখানে দেখা যায় যে প্রতি দশকে বাংলাদেশের টেম্পারেচার 0.13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ে। এছাড়া খুব সম্প্রতি আমরা ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিসার্চ পেপার খুঁজে পাই যেখানে দেখা যায় 2015 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে গড় তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, এবং এই 0.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শীতের যে ব্যাপ্তি, সেই শীতের ব্যাপ্তি কমে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গরমকালে আমাদের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ঢাকা শহরে এখন প্রতি বছরই 40 ডিগ্রি 38 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার বাড়ছে। আমরা এই বছর চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ডেড হয়েছে টেম্পারেচার, এবং এই রেকর্ডেড টেম্পারেচার কারণে আমরা দেখেছি যে রাস্তাঘাট পর্যন্ত ফেটে যাচ্ছিল। আমাদের দেশে যারা বিভিন্ন সময় বাইরে কাজ করে তারা হিট স্ট্রোকে মারা যাচ্ছিল। এই ইম্প্যাক্টগুলো কিন্তু আমরা দেখেছি, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে এখন কিন্তু শীতকাল, আগে যে প্রলম্বিত শীতকাল ছিল সেই শীতকালের সংখ্যা কমে আসছে। এগুলো সবই বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে জলবায়ু পরিবর্তন ইম্প্যাক্ট। শুধু তাই না, আগে বর্ষাকাল একটা নির্দিষ্ট সময়ে বাংলাদেশে আসতো এবং একটা নির্দিষ্ট ঋতুকে মেনটেন করতো। এখন কিন্তু বর্ষাকাল সময় মতো আসছে না, দীর্ঘায়িত হচ্ছে। আবার বছরের অন্যান্য আনএক্সপেক্টেড সময়ে আমরা কিন্তু টানা বর্ষা দেখতে পাচ্ছি। শুধু কি বর্ষাকাল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্টে দেখা যায় যে এই বছর অতিরিক্ত গরমের দিন স্বাভাবিক নিয়মের চেয়ে 44 দিন বেশি ছিল। অর্থাৎ আমরা স্বাভাবিক নিয়মে বছরে যে কয়টি অতিরিক্ত গরমের দিন পাই, এই বছর তার চেয়ে 44 দিন বেশি ছিল। এটি কিন্তু কোনো ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনে কি ইম্প্যাক্ট করবে তা কিন্তু না, এটাই আমরা বর্তমানে অনুভব করছি জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট। একই সাথে ঘূর্ণিঝড়গুলোর চরিত্রেরও কিন্তু বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। একটা স্টাডি করা হয় মৌসুম জার্নালে প্রকাশিত, এবং ভারতের আবহাওয়া অধিদপ্তর এই গবেষণাটা করে যে 1877 থেকে 2005 সাল পর্যন্ত বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়গুলো হয় সেই ঘূর্ণিঝড়গুলোর উপরে একটা গবেষণা করে দেখা যায় যে এই ঘূর্ণিঝড়গুলোর সংখ্যা যদিও খুব বেশি পরিবর্তন হয়নি, কিন্তু এই ঘূর্ণিঝড়গুলোর যে ব্যাপ্তি, যে শক্তি, সেগুলোতে কিন্তু ব্যাপক পরিবর্তন আসে। এখন কিন্তু বঙ্গোপসাগরে অনেক বেশি সিভিয়ার সাইক্লোনগুলো দেখা যায়, এবং এর কারণ হচ্ছে সমুদ্রপৃষ্ঠের যে উষ্ণতা, সে উষ্ণতা বৃদ্ধির কারণে এই যে ঘূর্ণিঝড়গুলো তৈরি হচ্ছে, এই ঘূর্ণিঝড়গুলো অনেক বেশি শক্তিশালী হচ্ছে। এই কারণে আমরা আইলা, সিডোর, আম্পানের মতো অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় বছর বছর দেখতে পাচ্ছি। এটাও কিন্তু জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব, এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে যে ব্যাপক ঘূর্ণিঝড়গুলো তৈরি হচ্ছে সেটার ইম্প্যাক্ট কি পড়ছে? ওয়ার্ল্ড ব্যাংকের একটি গবেষণায় দেখা যায় যে এই ধরনের ঘূর্ণিঝড়গুলোতে বাংলাদেশে প্রতি বছর $1 বিলিয়ন সমমূল্যের ক্ষতি হচ্ছে। সুতরাং এই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট শুধুমাত্র ঘূর্ণিঝড় হলো তা কিন্তু না, এটার একটা ইকোনমিক ইম্প্যাক্টও আমরা এখন বর্তমানে টের পাচ্ছি। বাংলাদেশে উত্তর পূর্ব অঞ্চলে গত কয়েক বছর ধরে আমরা বেশ কিছু বড় বড় বন্যা দেখতে পাচ্ছি। এর মধ্যে 2022 সালে সিলেট এবং সুনামগঞ্জে হয়ে যাওয়া ভয়াবহ বন্যা বেশ উল্লেখযোগ্য। আল জাজেরিয়ার ভাষ্যমতে এটি গত 100 বছরে হওয়া সবচেয়ে ভয়ঙ্কর বন্যাগুলোর মধ্যে একটি, যেখানে প্রায় ডজন খানেক মানুষ মারা যায় এবং প্রায় 40 লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়। এই যে ওয়ান্স ইন এ সেঞ্চুরি যে বন্যাগুলো আমাদের দেশে হওয়ার কথা, সেই সংখ্যাগুলো কিন্তু এখন অনেক বৃদ্ধি পাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। মূলত জলবায়ু পরিবর্তনের আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পাওয়া, এবং এর ফলে উপকূলীয় অঞ্চলের জায়গাগুলো তলিয়ে যাওয়া। সমুদ্রপৃষ্ঠের যে উষ্ণতা বৃদ্ধির কারণে যে পানির যে সম্প্রসারণ এবং বরফ গলে যাওয়ার কারণে এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে পারে।
বাংলাদেশের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের একটা প্রতিবেদন, যেটা ক্লাইমেট চেঞ্জ ইনিশিয়েটিভস অফ বাংলাদেশ, এখানে উল্লেখ করা হয় যে প্রতি বছর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 3.8 থেকে 5.8 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু কোনো ক্যালকুলেশন বা মডেল না, মডেল প্রেডিকশন না। এটা কিন্তু বর্তমানের ডেটার উপর, অলরেডি এভিডেন্ট ডেটার উপর আমরা এটা বলতে পারছি। এবং এর ফলে কি হচ্ছে, আমাদের জোয়ার ভাটায় বেশিরভাগ অঞ্চল ডুবে যাচ্ছে। আমাদের উপকূলীয় অঞ্চলগুলো আস্তে আস্তে সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যাচ্ছে। এর একটা উদাহরণ আমরা দেখতে পাই যে বাংলাদেশের দক্ষিণ উপকূলে কুতুবদিয়া দ্বীপে একটা গ্রাম ছিল, যেখানে বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে শত শত পরিবার বসবাস করত। 5 বছর আগে এই পুরো গ্রামটি কিন্তু সমুদ্রপৃষ্ঠে তলিয়ে যায় এবং এই গ্রামের সকল বাসিন্দা আসলে উদ্বাস্তু হয়ে পড়ে এবং তাদের ঘরবাড়ি হারায়। এই ধরনের উদ্বাস্তুদেরকেই কিন্তু আসলে জলবায়ু উদ্বাস্তু বলা হয় এবং আমাদের দেশে এই জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের পরিবেশ বিশেষজ্ঞদের ধারণা, এভাবে যদি চলতে থাকে তাহলে 2050 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 17% জায়গা সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যাবে এবং প্রায় 2 কোটি জলবায়ু উদ্বাস্তু তৈরি হবে। এটি কিন্তু এখন আর ভবিষ্যৎ কল্পনা নয়। আপনি যদি এখন সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা এইসব এলাকায় যান তাহলে দেখতে পাবেন ইতোমধ্যেই অনেক মানুষ সমুদ্রে তার ঘরবাড়ি হারিয়েছে এবং তারা জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়েছে। এখন বিশ্বমঞ্চে কেউ যদি এসে বলে যে জলবায়ু পরিবর্তন আসলে একটা হোক্স, এটা একটা মিথ, এটা একটা বানানো গল্প, তাদের উচিত ওই মানুষগুলোর সঙ্গে গিয়ে কথা বলা এবং জিজ্ঞেস করা জলবায়ু পরিবর্তন তাদের জীবনকে কতটা ইম্প্যাক্ট ফেলেছে। এখন অনেকেই অনেক ধরনের ঠাট্টা ছলে বলতে পারে যে এবছর তো অনেক শীত বেশি পড়লো, তাহলে কোথায় তোমার গ্লোবাল ওয়ার্মিং? গ্লোবাল ওয়ার্মিং মানে এই না যে শীত পড়তে পারবে না বা গরমই পড়তে হবে খালি। গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে শীত যে সময় পড়ার কথা সেই সময় যদি না পড়ে সেটাও জলবায়ু পরিবর্তন। শীত যতটুকু পড়ার কথা তার চেয়ে যদি বেশি শীত পড়ে সেটাও জলবায়ু পরিবর্তন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গায় এই নিয়ামকগুলো আমাদের চোখের সামনে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। এটা অনেকটা যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে বৃষ্টি পড়লো, আপনি বলা শুরু করলেন আমি বৃষ্টি বিশ্বাস করি না, আমি বৃষ্টি দেখতে পাচ্ছি না। এটা বললেই কিন্তু বৃষ্টিটা মিথ্যা হয়ে যাচ্ছে না। আপনার উচিত ছাতা নেয়া বা বৃষ্টির থেকে আশ্রয় গ্রহণ করা। ঠিক একইভাবে জলবায়ু পরিবর্তনকে আমরা যত বড় গলায় বলি না কেন যে এটা একটা হোক্স, এটা একটা মিথ, এটা ধাপ্পাবাজি, জলবায়ু পরিবর্তন কিন্তু মিথ্যে হয়ে যাচ্ছে না। জলবায়ু পরিবর্তন কিন্তু সত্য, যেটা বৈজ্ঞানিক প্রমাণিত, বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য দ্বারা, বিভিন্ন আর্টিকেল দ্বারা, বিভিন্ন রিসার্চ দ্বারা প্রমাণিত। সুতরাং আমাদের এখন উচিত হবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কি ধরনের অ্যাকশন নেওয়া যেতে পারে, কি ধরনের কাজ আমরা করতে পারি যাতে করে জলবায়ু পরিবর্তন যে প্রভাবগুলো আমরা এখনই টের পাচ্ছি সেটা ভবিষ্যতে যেন আমাদেরকে এই যে জলবায়ু উদ্বাস্তু তৈরি হওয়া বা জলবায়ু প্রভাবের কারণে জমি হারিয়ে ফেলা, জায়গা হারিয়ে ফেলা, গ্রাম হারিয়ে ফেলা, এগুলো থেকে কিভাবে বাঁচাতে পারে, আমাদের সম্পদকে কিভাবে রক্ষা করতে পারে, সেটি নিয়ে চিন্তা করা হবে বুদ্ধিমানের কাজ। সুতরাং জলবায়ু পরিবর্তনকে যে যাই বলুক না কেন, বৈজ্ঞানিক তথ্য হিসাবে, বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে জলবায়ু পরিবর্তন এভিডেন্ট এবং এই এভিডেন্টগুলো আমরা এখনই টের পাচ্ছি। এটা ভবিষ্যতের কোনো ইস্যু না এবং ভবিষ্যতে যদি আমরা আমাদের প্রজন্মকে টিকিয়ে রাখতে চাই পৃথিবীতে, তাহলে অবশ্যই এখনই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। ধন্যবাদ সবাইকে।